47 ডেসিমেলে এত বা 001011111। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ভিডিওটি ওপেন করেছো তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে দুটি কথা বলবো, তারপর আমাদের ক্লাস শুরু করব। প্রথম বিষয় হলো যে এই ক্লাসটি কিসের জন্য এবং কেন। আজকে থেকে আমরা যে পর্বটি শুরু করলাম এটি 1 মাস যাবত চলবে টানা, অর্থাৎ তোমরা যারা ইন্টার পরীক্ষা দেবে 2024-এর, অর্থাৎ এবছর 2024-এ তোমরা যারা ইন্টার এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের আইসিটি পরীক্ষার জন্য মূলত প্রস্তুতিমূলক ক্লাস হবে। অর্থাৎ এই গত 2 বছরে তোমরা যা শিখেছো ফাইনাল পরীক্ষার জন্য আমাদের যে একটা রিভাইজ দরকার, অর্থাৎ তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় সবগুলো অধ্যায়কে আমরা রিভাইজ করব এই আমাদের 1 মাসের ভিডিওগুলোতে। তো তোমরা যদি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের সাথে 1টি মাস থাকতে পারো তাহলে কিন্তু তোমাদের ফাইনাল প্রস্তুতি দেওয়ার কোনো সমস্যা নাই, কারণ এখনও কিন্তু পরীক্ষার 2 মাস বাকি আছে। তো আমরা 1 মাসের মধ্যে যে কোয়েশ্চেনগুলো অর্থাৎ প্রবলেমগুলো যে থাকে অঙ্কের সেগুলো সমাধান করব, বাকি যে 1 মাসটা থাকবে লাস্টে সেটা আমরা নৈর্ব্যক্তিকগুলো দেখব। তো প্রথমেই দেখো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, অর্থাৎ তোমার যে নাম্বার সিস্টেম আছে এখানে আমাদের প্রথমে 4টা বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথম নাম্বার হলো 1, যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। নাম্বার 2 বাইনারি সংখ্যা পদ্ধতি। নাম্বার 3 অক্টাল সংখ্যা পদ্ধতি। আর নাম্বার 4 হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে একটা ডেসিমেল সংখ্যা, এই যে একটা ডেসিমেল সংখ্যা, এই ডেসিমেল সংখ্যার বেজ কত? বেজ, একটা ডেসিমেল সংখ্যার বেজ হলো 10, একটা বাইনারি সংখ্যার বেজ হলো 2, অক্টালের বেজ হলো 8, হেক্সাডেসিমেলের বেজ হলো 16। এবং এই যে বেজগুলো আছে এই বেজগুলোর মধ্যে কি থাকে? মূলত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত থাকে। মোট 10টি সংখ্যা, যে কারণে এটাকে বলা হয় ডেসিমেল। আবার বাইনারির মধ্যে কি থাকে? 0 আর হলো 1, এই দুইটা সংখ্যাই থাকে। অক্টালের মধ্যে কি থাকবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই হলো টোটাল 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা। আর এখানে থাকবে কি 0 থেকে 9 পর্যন্ত প্লাস এ বি সি ডি ই আর হলো এফ। আর আমি যদি একটু উদাহরণ দেই যে দেখতে কীরকম হয়, অর্থাৎ 5 to 1 একটা সংখ্যা, এর নিচে একটা যদি 10 থাকে তাহলে বুঝতে হবে এটা একটা ডেসিমেল সংখ্যা। আবার এখানে যদি 1, 0, 1 এরকম কিছু থেকে 2 থাকে তাহলে বুঝতে হবে এটা একটা বাইনারি। আবার ধরো এখানে যেমন 5 to 1 ছিল, আমি যদি এখানেও লিখি 5 to 1 একই সংখ্যা, কিন্তু এখানে বেজ হলো 8, অর্থাৎ এটা একটা অক্টেল। আর এখানে বেজ 10 থাকার কারণে এটা হলো ডেসিমেল। আবার ধরো 5 to 1 এর জায়গায় আমি একটা এ দিয়ে দিলাম, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। আর এখানে বলে রাখা ভালো, এ মানে হলো 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, এফ হলো 15। তো এটা হলো একেবারে প্রাথমিক আলোচনা। যারা এর আগে আইসিটি পড়ো নাই তোমরাও কিন্তু এই ভিডিওগুলো দেখলে আইসিটি জানতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে। তো দেখো আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে 4টা বিষয় নিয়ে আলোচনা হবে: ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা, অক্টাল, হেক্সাডেসিমেল, এবং তাদের বেস সেগুলো আমরা লিখে দিলাম, এবং কোন বেস কী কারণে এত সংখ্যা হলো সেটা আমরা লিখেছি, এবং একটা উদাহরণস্বরূপ আমরা দিয়ে দিলাম যে কীভাবে আমরা বুঝতে পারবো এই সংখ্যাটি কী সংখ্যা। যে এর বেস যদি 10 থাকে তাহলে বুঝতে হবে এই সংখ্যাটা আমার ডেসিমেল সংখ্যা। বেস যদি 2 লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা বাইনারি সংখ্যা। বেস যদি 8 থাকে তাহলে বুঝতে হবে এটা একটি অক্টাল সংখ্যা। বেস যদি 16 থাকে তাহলে বুঝতে হবে এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি বানানো শিখতে হবে, ডেসিমেলকে অক্টাল বানানো শিখতে হবে, একটা ডেসিমেলকে হেক্সাডেসিমেল বানানো শিখতে হবে। আবার প্রত্যেকটা বাইনারিকে, অক্টালকে, হেক্সাডেসিমেলকে কীভাবে
ডেসিমেলে রূপান্তর করা যায় সেটাও শিখতে হবে। তাহলে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, সর্বদা মনে রাখবো। কি সর্বদা মনে রাখবো? কোনো ডেসিমেল সংখ্যাকে আমরা যদি বাইনারি করতে চাই অথবা অক্টেল করতে চাই অথবা হেক্সাডেসিমেল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যাগুলোকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ সংখ্যাগুলোকে গুণ করতে হবে। এই বিষয়টা আমাদের সর্বদা মনে রাখতে হবে। 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলকে আমরা ডেসিমেলে রূপান্তর করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে গুণ প্লাস পাওয়ার, জাস্ট এতটুকু মনে রাখবা। তো তারপরে কিন্তু আমরা এখন আলোচনায় আসব। যেমন আমরা একটা যদি উদাহরণ দেই, দেখো এবার উদাহরণে আমরা মূলত বিষয়টাকে বুঝতে পারবো, যেখানে আমরা কি বোঝাইতে চাইছি সেটা উদাহরণ করলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ যে কোনো একটা ডেসিমেল সংখ্যা আমরা লিখবো, ধরো 32 একটি ডেসিমেল সংখ্যা। এখন বলা হলো এই সংখ্যাটাকে আমাদের বাইনারি করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? যে বলা হয়েছিল এটাকে একটা পূর্ণ সংখ্যা, তাই না? এর মধ্যে কোনো ভগ্নাংশ নাই, তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। তাহলে এটা পূর্ণ সংখ্যা যেহেতু 2-এ নেব, অর্থাৎ বাইনারিতে নেব, ডেসিমেলকে বাইনারিতে নেব, সেই ক্ষেত্রে বাইনারির বেস দ্বারা ডেসিমেলের সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? এ পাশে আমরা একটু রাফ করি, এটাকে ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে? 16 দুগুণে 32, এখানে ভাগ শেষ 0। এটা কিভাবে হলো? আমি যদি নর্মালভাবে করতাম, যে দেখো 32কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 16 দুগুণে 32, অর্থাৎ এইটা হলো আমার ভাগফল আর এটা হলো আমার ভাগশেষ। অর্থাৎ এই 16 এটা ভাগফল, এই 0 এটা হলো ভাগশেষ, আমরা লিখলাম, এভাবে লিখতে হবে। এরপর আসো 2 দিয়ে 2 আবার 16কে ভাগ করব, 8 দুগুণে 16, তাহলে ভাগশেষ 0। আবার 8কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে? 4 দুগুণে 8, এখনও ভাগশেষ 0। আবার 2 দ্বারা যদি আমি 4কে ভাগ করি তাহলে 2 দুগুণে 4, 0, 2 অক্ষে 2, 0। দেখো 1 দ্বারা, অর্থাৎ 2 দ্বারা 1কে ভাগ করা যায় না, কারণ বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। সেক্ষেত্রে হবে 0 এবং 1। কিভাবে হয় দেখো, 2 দিয়ে যদি আমি 1কে ভাগ করতেছি এটা সম্ভব না, তাহলে ফল হবে 0, এখানে 0 এবং ভাগশেষ 1। তাহলে দেখো ফল হলো 0, ভাগশেষ হলো 1। তার মানে আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট হয়েছে। এখন নিচে থেকে উপর দিকে লিখতে হয়, অর্থাৎ একটা ডেসিমেল 32-এর বাইনারি হবে 1 0 0 0 0 0। এইটা হলো আমার একটা ডেসিমেলের বাইনারি। তাহলে আমি ফল বসাই দিতে পারি এখানে 1 0 0 0 0 0, অর্থাৎ 5টা 0। এই যে অঙ্ক কিন্তু কমপ্লিট হলো। তার মানে একটা ডেসিমেল থেকে আমরা বাইনারি করলাম। এবার ধরো এই 32 এই সংখ্যাটিকে, এই ডেসিমেল সংখ্যাটিকে আমরা যদি বলা হয় অক্টেল করো, তাহলে কি করতে হবে? অবশ্যই 10 থেকে 8-এ গেলে তখন 8 দ্বারা ভাগ করতে হবে। আমি যদি এই পাশে একটু করি, যে 32 এটাকে আমি ভাগ করব 8 দ্বারা, তাহলে দেখো 4 8 32, ভাগশেষ থাকবে না। আবার 8 দ্বারা যদি আমি 4কে ভাগ করতে চাই, ভাগ করা সম্ভব না, তাহলে 0, আর এখানে এই ছোট সংখ্যাটা এখানে ভাগশেষ হিসেবে বসবে, অর্থাৎ তাহলে 4 এবং 2, অর্থাৎ 32-এর ডেসিমেলকে অক্টেলে প্রকাশ করলে হবে 4 0। তাহলে আমরা কি পেলাম? 4
0। তেমনিভাবে আমরা যদি একটা অক্টালকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে চাই, অর্থাৎ একটা ডেসিমেলকে যদি আমি হেক্সাডেসিমেলে প্রকাশ করতে চাই, তাহলে কি এই সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 32কে 16 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 16 দুগুণে 32, ভাগশেষ আমার 0 থাকবে। এবং আবার 2 দিয়ে তো 16 দিয়ে তো 2কে আর ভাগ করা যায় না, বড় সংখ্যা দিয়ে ছোটো সংখ্যাকে ভাগ যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ভাগফল 0 এবং এই 2 হবে ভাগশেষ, অর্থাৎ একটা 32 ডেসিমেল সংখ্যাকে আমি যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করি তাহলে ফল হবে 20। তাহলে ফল হবে 20। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে যে কিভাবে একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। তো এটা তো আমাদের গেল পূর্ণ সংখ্যা। যদি আমাদের ভগ্নাংশ থাকতো এভাবে যে 32 ইন্টু 32 অথবা 32 ইন্টু অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, আমি শুধু উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার ক্ষেত্রে, তাহলে কি হবে দেখো, যেহেতু 32-এর একটা, ধর আমি এটাকে বললাম যে আমার 2-এ প্রকাশ করতে হবে বাইনারিতে, কারণ আমি বাইনারিতে যাইতে পারলে কিন্তু আমি সবগুলোই যাইতে পারবো। সেক্ষেত্রে এই প্রথম সংখ্যাটার 32-এর বাইনারি কত ছিল, 1 0 0 0 0 0, তাই না? এরপর দশমিক, এরপরে দশমিক যে 32 আছে এটাকে তুমি কিভাবে বের করবা, ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে। কিভাবে গুণ করতে হবে সেটা দেখো, তাহলে 32 ছিল, এটাকে ইন্টু 2 দ্বারা গুণ করতে হবে, যেহেতু আমি বাইনারিতে নিচ্ছি। তাহলে দশমিক 32কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে হবে কি, দেখো দুইটা সংখ্যা বের হবে, একটা হলো পূর্ণ সংখ্যা, আরেকটা বের হবে ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, তো আমাকে ক্যালকুলেটরে দশমিক 32 লিখে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো আমার আসবে হলো 0.64। আবার এই 0.64কে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 1.28। 0.28কে আবার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আসবে 0. তাহলে আসবে হলো 56। 0.56কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো হলো 1.12। দেখো এখানে কিন্তু আমাদের ভগ্নাংশ সংখ্যা কমছে বাড়ছে, কমছে বাড়ছে, এরকম। তো 4 ধাপ অঙ্ক করার পর যদি আমাদের ভগ্নাংশ 0 না হয়, তাহলে এই 4 বার করার পরে সেটা আমাদেরকে বুঝতে হবে যেটা অসীম, এটা সসীম হবে না, এটার কখনোই আমাদের মিলবে না। এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার সংখ্যাগুলোকে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে লিখব। তাইলে আমাকে এখানে যেটা করতে হবে যে 0 1 0 1, আর এইখানে আমাদের একটা চিহ্ন দিয়ে দিতে হবে যে এটা অসীম। তো এইভাবে করতে হবে। একটা ডেসিমেল সংখ্যাকে যদি বাইনারি সংখ্যায় করতে চাই এবং সেখানে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের কাজটা এইভাবে করতে হয়। তো সেমভাবে তোমাদের হয়তো মনে পড়ে গেছে বা তোমরা এখন করতে পারবে যে তাহলে যদি আমাকে এখানে ভগ্নাংশ দেওয়ার পরে যদি 8 থাকতো, যদি এটাকে 2 না নিয়ে 8 নিতে বলতো তাহলে কি করতাম আমরা, এবং এইখানে দশমিকের পরে এখানে যে সংখ্যাটা ছিল সেটাকে যদি 16তে নিতে বলতো তাহলে কি করতে হতো। আচ্ছা, তোমাদের কাছে আমাদের একটা কোশ্চেন রইল যে তোমরা এই সংখ্যাটিকে, অর্থাৎ 3232 একটা ডেসিমেল সংখ্যা, এই সংখ্যাটিকে তোমরা 8-এ প্রকাশ করবে এবং 16তে প্রকাশ করবে, অর্থাৎ 2টা অঙ্ক হবে, এবং এই 2টা অঙ্কের রেজাল্ট ফল কি হবে সেটা তোমরা আমাদেরকে কমেন্টস বক্সে তোমরা এই ফলটি দিয়ে দাও, এবং আমরা দেখব যে এটার সাথে মিলে কিনা, তোমাদের পারো কিনা বা মনে আছে কিনা বা ভুলে গেছো কিনা। তো দেখো এবার আমরা যেটি করব সেটা হলো একটা বাইনারি বা একটা অক্টাল বা হেক্সাডেসিমেলকে কীভাবে ডেসিমেলে রূপান্তর করা যায়, চলো আমরা এবার সেই বিষয়টি দেখব। তাহলে আমরা একটু বোর্ডটাকে ক্লিয়ার করে ফেলি। চলো এবার আমরা দেখব একটি বাইনারি সংখ্যাকে, এটা আমরা এক্সাম্পল 1 ধরলাম, যে একটা বাইনারি সংখ্যাকে আমাদেরকে যদি বলা হয় যে সেটাকে ডেসিমেলে রূপান্তর করো, তাহলে আমরা কি করতে পারি। আমরা জানি যে লেখা ছিল যে গুণ এবং পাওয়ার, দুইটা বিষয় লেখা ছিল। এর নিয়ম হলো প্রথমে আছে কত 1 ইন্টু পাওয়ার বেস আছে কত 2, প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে 0 ইন্টু 2, এরপর আছে 1 ইন্টু 2, এরপর আছে 1 ইন্টু 2, এরপর আছে দেখো এখানে আমাদের একটা দশমিক ছিল, তাই না, ভগ্নাংশ এই পর্যন্ত। তাহলে এই পরের সংখ্যাটা লেখার পূর্বে আমি এখান থেকে লিখব পাওয়ার 0, তারপরে পাওয়ার 1, তারপরে পাওয়ার 2, পাওয়ার 3,
আর এরপরে যোগ চিহ্ন দিলাম, তারপরে কত আছে 1 ইন্টু 2, তারপরে যোগ, তারপরে 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2। বিষয়টা তোমরা বুঝতে পারছো কি না? এইভাবে একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। আর এইখানে কি বসবে, 0-র পরে -1, এই পাওয়ারটা কিন্তু 2-এর উপরে বসবে সবসময়, হ্যাঁ 2-এর উপরে, অর্থাৎ বেস যেটা থাকবে বেসের উপরে এই পাওয়ারগুলো বসবে। -2, -3, -4, অর্থাৎ সুন্দর একটা প্যাটার্ন আছে। দেখো আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে দেখো একটার চাইতে আরেকটা ছোট হইতে হইতে যাইতেছে, হ্যাঁ এটা একটা সিরিয়াল মেনটেন করবে। এবং যেখানে দশমিক থাকবে ওইখানেই পাওয়ারের উপরে আমার 0 বসবে, বাকিগুলো মাইনাস হবে, এই পাশেরগুলো আস্তে আস্তে প্লাস বাড়তে থাকবে। এরপরে কি করতে পারি, 1 ইন্টু 2-এর উপরে 3 থাকলে এটা হবে 8, আর 0-র সাথে আমি যাকেই গুণ করি ফল হবে 0। 1 ইন্টু 2-এর উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে 2ই থাকবে। তারপরে দেখো 1 ইন্টু কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1, তারপরে প্লাস 1 ইন্টু, মনে রাখবা এই ক্ষেত্রে এই যে মাইনাস চিহ্নটা আছে এটা উপরে 1 হয়ে যাবে, আর 2-এর উপরে পাওয়ার যদি 1 থাকে তার মান 2 থাকে, যোগ 1 ইন্টু, এই বলেছিলাম মাইনাসটা কী হবে, উপরে 1 হবে হাফ, আর 2-এর উপরে 2 আছে অর্থাৎ টু দি পাওয়ার, এইভাবে লিখতে হবে, হ্যাঁ। তারপরে 0-র সাথে যাই করি সেটা আমাদের 0 হয়, তারপরে 1 ইন্টু এই মাইনাসটা উপরে 1 এবং 2-এর উপরে পাওয়ার 4, গুড। তারপরে দেখো 8 অক্ষে 8, 2 অক্ষে 2, 1 অক্ষে 1। এরপরে কি করতে পারি আমরা, এই 1 দিয়ে যদি আমি এই 1কে গুণ করি তাহলে উপরে গেল 1, নিচে গেল 2, প্লাসের প্লাস। 1 দিয়ে যদি আমি 1কে গুণ করি 1 অক্ষে 1, 2 দুগুণে নিচে গেল 4, আর 0 বাদ। তারপরে এটা কি করতে পারি আমরা, 1 দিয়ে 1কে গুণ করলে উপরে হবে 1, নিচে থাকবে 2-এর উপরে টু দি পাওয়ার 4 মানে হলো 16, অর্থাৎ 2-এর উপরে 4 মানে হলো 4টে 2, 1 2 3 4টে 2, অর্থাৎ 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এবার আসুন 8 আর 2 10, 10 আর 1 11। তাহলে দেখো আমরা যদি 1কে 2 দ্বারা ভাগ করি তাহলে ফল আসবে 0.5, অর্থাৎ হাফ, অর্থাৎ 1 টাকাকে 2 খণ্ড করলে 58 হয়, তাই না। এরপরে প্লাস 1কে যদি 4 খণ্ড করি তাহলে কি হবে, 250, অর্থাৎ 25 পয়সা হবে। এরপরে 1কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি 0.0625। এরপর সবগুলোকে আমরা যোগ করে দেবো, এটার সাথে আমরা যোগ করব, এখানে ছিল 0.25 যোগ 0.5 যোগ 11, তাহলে কত হলো 11 ইন্টু 8125। তো এটাই হলো ফাইনালি আমাদের রেজাল্ট। দেখো তাহলে আমাদের যদি একটা বাইনারি সংখ্যাকে যদি হেক্সাডেসিমেল করতে বলে তাহলে এই সিস্টেমে করতে হবে। এখন যদি বলা হয় এইটা যদি এখানে আমরা যদি একটা অক্টাল সংখ্যা দিতাম, যে ধর একটা অক্টাল সংখ্যা থাকতো এরকমভাবে যে 7672, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে ডেসিমেল করতে হবে, এক্সাম্পল 2। তাহলে আমরা কিভাবে করতাম, দেখো একই পদ্ধতি অবলম্বন করে আমরা এই অঙ্কটিও করতে পারি, অর্থাৎ এখানে যে বেসটা আছে বেস দিয়ে গুণ করব, তারপরে কিন্তু আমরা ডেসিমেলে রূপান্তর করব, অর্থাৎ কি হবে 7 ইন্টু 8, অর্থাৎ আমরা এই বেস দ্বারা গুণ করছি, তাই না। তারপরে একটা যোগ চিহ্ন থাকবে, তারপরে 6 ইন্টু 8, যখন পয়েন্টটা চলে আসছে তখন আমরা কি করব, পাওয়ার 0 আর এটার পাওয়ার হবে 1, এরপরে প্লাস 7 ইন্টু 8 যে বেসটা ছিল, এরপর হবে কত 2 ইন্টু 8, আর এদিকে হবে -1 আর হলে -2। যদি আরও সংখ্যা বেশি হইতো তাহলে -3, -4, -5, এদিকে আসতো 2 3 4 এরকম পাওয়ারগুলো, তাই না। তাহলে দেখো 7 ইন্টু 8-এর উপরে যদি কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে ওই সংখ্যাটাই থাকে, তাহলে 6 ইন্টু কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তার মান হয় 1। 7 ইন্টু যেহেতু মাইনাস আছে মানে হলো উপরে 1 আর নিচে 8, এরপর 2 ইন্টু
মাইনাসটা হলো 1 আর 2-এর উপরে আছে এই 8-এর উপরে থাকবে 2। এরপরে দেখো 7 8 56, 6 অক্ষে 6, উপরে যাবে 7 অক্ষে 7, নিচে যাবে 8, 2 একে 2 আর হলো 8 8 64। দেখো এরপর আমরা যদি এখন এটাকে যোগ করি, অর্থাৎ 56 আর 6কে যদি আমি যোগ করি তাহলে কত, 6 6 12, 2 হাতে হলো 1, 62। 7কে আমরা এবার 8 দিয়ে ভাগ করব। এবার আমরা 7/8 আমাদের আসছে 0.875, এটার সাথে যোগ হবে কত, 2কে আমরা ভাগ করব 64 দ্বারা, তাহলে আসবে 0.03125। এবার সবগুলোকে যোগ করব, অর্থাৎ এই সংখ্যাটার সাথে যোগ করতে হবে আমাদের 0.875 এবং এটার সাথে যোগ করতে হবে 62, তাহলে কত পেলাম, 62.90625। এটাই হলো আমার ডেসিমেল সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছো পরিষ্কারভাবেই যে একটা অক্টাল সংখ্যা কীভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তাহলে আমরা দুইটা দেখলাম, অর্থাৎ বাইনারি থেকে কীভাবে ডেসিমেলে যাইতে হয়, অক্টাল থেকে কীভাবে ডেসিমেলে যাইতে হয়। তাহলে এখানে যদি 16 থাকতো তাহলে সব সেম থাকতো, শুধু 8-এর জায়গায় 16 লিখবো, 8-এর জায়গায় 16, 8-এর জায়গায় 16, 8-এর জায়গায় 16, এভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করতাম। তো সেটা যদি বুঝে থাকো, তোমাদের জন্য একটা কাজ দিয়ে দিই আমি, তোমরা করে আমাকে কমেন্টসে এটার রেজাল্ট ফল আমাকে দিবা। এটা হলো আমি দিলাম ক, হ্যাঁ, ক নাম্বার তোমাদের কাজ, যে ক নাম্বারে রেজাল্টটা কি আসলো। আগে আমরা দুইটা দিয়েছিলাম আর এখান থেকে আরেকটা দিয়ে দিই তোমাদের। তাহলে দেখো FA.92, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকে তুমি কিভাবে ডেসিমেলে রূপান্তর করবে সেটা দেখিয়ে দাও আমাদেরকে, রেজাল্টে বলবা যে রেজাল্ট আসবে কি। অর্থাৎ আমি একটু বলে দেই, এফ এর সাথে গুণ হবে 16 যোগ এর সাথে গুণ হবে 16 যোগ 9-এর সাথে 16 গুণ 2-এর সাথে 16 গুণ হবে এবং পাওয়ার ওইভাবে বসে যাবে। আর এফ মানে হলো আমরা জানি 15 আর এ মানে হলো 10। এটা প্রথমে বসানোর পরে মানটাকে ধরতে হবে, আর এটা তোমরা করবে। আর যদি না পারো সেটাও কমেন্টসে বলে দিও, প্রয়োজনে আমি আবার ভিডিওতে তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। তো দেখা গেল এই হলো আমাদের দুইটা সেক্টর গেল, অর্থাৎ কিভাবে একটা বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল যাব সেটা, আবার কিভাবে ডেসিমেল থেকে অন্যগুলায় যাব সেটা। এখন আর দুইটা জিনিস বাকি থাকে, সেটা হলো একটা অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হবে এবং অক্টাল থেকে কিভাবে একটা বাইনারিতে যাইতে হয়। এটা যদি আমরা পারি তাহলে হেক্সাডেসিমেল এবং বাইনারি থেকে কীভাবে অক্টালে যাইতে হয় সেটাও আমরা পারবো। অর্থাৎ দেখো, ধরো 7 6, এটা একটা অক্টাল সংখ্যা, বলা হলো এই সংখ্যাটাকে তুমি হেক্সাডেসিমেল করো। তো হেক্সাডেসিমেল করতে গেলে মনে রাখবা প্রথমে এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে দেখো আমরা কিন্তু বাইনারিতে রূপান্তর করব কীভাবে, সহজ একটা পদ্ধতি আছে। 7কে আমরা 3টা করে ভাগ করব, 6কে আমরা 3টা করে ভাগ করব। যেহেতু 8 থেকে 2-এ গেলে, মনে রাখবা 8 থেকে 2-এ গেলে 3টা করে জোড়া হয়। 8 থেকে আবার 2 থেকে যখন আমরা 16তে যাব তখন 4টা করে জোড়া হবে, অর্থাৎ 1 1 1 1, এখানে হবে হ্যাঁ 1 1 0। দেখো এটা কীভাবে হলো, আমি যদি সহজভাবে বলি, এর স্থানীয় মান দ্বারা তুমি প্রকাশ করতে পারো। অর্থাৎ এটা ধরো আমার একটা ঘর, 4টা ঘর আছে। প্রথম ঘরের স্থানীয় মান 1, তারপরের ঘরের স্থানীয় মান 2, তারপরের ঘরের স্থানীয় মান 4, তারপরের স্থানীয় ঘর হলো 8। তোমরা জানো 16 বিটের যে রেজিস্টার আছে, রেজিস্টার যেটা করতে হয় এই 8 বিট রেজিস্টার। তো 8 বিট রেজিস্টারের মধ্যে কিন্তু এই কাজটা আমাদের করতে হয়। দেখো 1 2 3 4 5 6 7 8, এরপরে হবে 16-এর পরে কত 32, 8-এর পরে হবে 16, 16-এর পরে 32, 32-এর পরে 64, তাই না, এভাবে। আর এইটা থাকে হলো আমাদের সাইন বিটের ঘর, আর এই বাকিগুলোকে বলা হয় হলো ডাটা বিটের ঘর, তাই না। তো এইগুলো আসলে বিস্তারিত আলোচনা, তো এইগুলো আসলে রিভাইসের ক্ষেত্রে মূলত এইগুলো এত আলোচনা করতে হয় না, তোমরা সবাই জানো। তারপরে একটু টাচ দিয়ে গেলাম, যারা নতুন হয়তো অনেকে আছে এমন যে হয়তো তোমরা
এর আগে ভালো করে আইসিটিটা পড়ো নাই, তো তোমরা এই ভিডিও দেখলে যেন বুঝতে পারো, সেটাই আমি আসলে বোঝানোর চেষ্টা করছি যাতে সবাই বুঝতে পারো। তো মেন বিষয় হলো এটাই যে ধরো স্থানীয় মান, এটারও একটা স্থানীয় মান আছে এরকম। তাহলে যদি 6 হয় তাহলে দেখো এখানে 110 দিছি, তাই না? তাহলে 011 আমি যদি লিখি, একটা বিষয় লক্ষ্য করো, এখানে 1 দ্বারা হলো এই সংখ্যাটাকে যোগ করতে হবে, 1 মানে হলো ওই সংখ্যাটাকে যোগ করতে হবে, 0 মানে ওটাকে বাদ দিতে হবে। তাহলে 4 আর এটা হলো 2, তাহলে 4 আর 2 যোগ করলে কত হইতেছে? 6 পাইতেছি আমরা। বিষয়টা ক্লিয়ার? আবার 7 যদি হয়, 7 বের করতে হয়, তাহলে দেখো এটাও 1 দিতে হবে, অর্থাৎ 4 2 6 আর 1 7। ঠিক আছে? তাহলে ধরো আমি যদি বলতাম কত 10 বের করতে হবে, যে 10-এর একটা বাইনারিটা বের করো, তাহলে সহজ, 8 আর 2 10, তাহলে বাকি ঘর দুইটা 0 হবে। এটাই হলো একটা 10-এর বাইনারি। অনেক সহজে তোমরা এইভাবে বাইনারি বের করতে পারবে। তাহলে দেখো নর্মালি আমরা কিন্তু 7 এবং 6-এর বাইনারি বের করছি, এবং এটাকে আমরা আলাদা একটু জায়গায় লিখি, এই যে পুরোটা লিখলাম। যখন আমরা 16তে নিচ্ছি, অর্থাৎ হেক্সাডেসিমেলে নিব, তখন আমাদের 4টা করে জোড়া করতে হবে। তখন এই 4টা মিলে একটা জোড়া হলো, আর এখানে তো 2টা আছে, বাকি 2টা শূন্য দিয়ে আমরা জোড়া বানিয়ে নিলাম। তারপরে দেখো এখন এটার মানে কত আর এটার মান কত, এটা যদি বের করতে হয় তাহলে স্থানীয় মান বসাইতে হবে। এটার স্থানীয় মান 1, এটার স্থানীয় মান 2, তারপরেরটা কত 4, তারপরেরটা 8। মানে কি স্থানীয় মানগুলো এই ক্ষেত্রে আগেরটার চাইতে পরেরটা দ্বিগুণ হয়, অর্থাৎ 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর ডাবল কত 8, তাই না? যেহেতু আমরা 4টা করে জোড়া করেছি, সেই ক্ষেত্রে এইভাবেই মানটা বসবে। তাইলে এখানে যার নিচে 1 আছে তাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ 8 আর 2 10 আর 4 14, এটা হলো 14-এর মান। আবার এখানে 1 2 4 8, তাইলে কি হলো 2 আর 1 3 হইলো। আর 14 তো হেক্সাডেসিমেলের মধ্যে বসে না, আমরা বেস যখন লিখছিলাম তখন দেখছিলাম 0 থেকে 9 পর্যন্ত যায়, এবং 10-এর জন্য এ। তাহলে দেখো এফটা হলো 15 ছিল, তাহলে এটা হলো ই, 14 মানে হলো ই হবে, কারণ আমরা জানি যে এ হলো 10, বি হলো 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হলো 14, আর এফ পর্যন্ত থাকে, অর্থাৎ 15, এটাই লাস্ট, তাই না? তাহলে এনে 14 আছে মানে হলো ই আছে, হ্যাঁ, তাহলে এটার মান হলো ই। তাহলে আমি কি পাইলাম? 3 ই। এটাই হলো একটা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। আবার সেম কোয়ালিটি যদি একটা হেক্সাডেসিমেল থেকে অক্টেলে যাইতে হয়, তাহলে প্রথমে নর্মালি ধরো এটা থেকে আমি এটাই যাব, তাহলে এটারে কী করতে হবে? এরকম 8 বিটে মানে 4টা 4টা করে, 3-এর জন্য এরকম 4টা বানাইতে হবে, ইর জন্য এরকম 4টা বানাইতে হবে। পরে এটাকে আবার 3টা 3টা করে জোড়া করতে হবে, অর্থাৎ এই 3টা মিলে 1 জোড়া, এই 3টা মিলে 1 জোড়া, ঠিক আছে? আর এটা যেহেতু 0 আছে, এটা তো কোনো মান এদিকে আসবে না, সেক্ষেত্রে আমার কিন্তু আবার এই 7 6টাই কিন্তু চলে আসবে। আর বাইনারিটা আমরা শিখে গেলাম যে একটা অক্টাল থেকে বাইনারি 3টা করে বের করতে হয়, আবার একটা হেক্সাডেসিমেল থেকে বাইনারি 4টা করে বের করতে হয়। তাহলে সবগুলোই কিন্তু মোটামুটি আমরা একটু টাচ দিয়ে গেলাম। তার মানে একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে কিভাবে যেতে হয় বিস্তারিত সম্পূর্ণ আলোচনা আমরা করেছি। তো তোমরা যারা নর্মালি সাধারণত গত 2 বছরে একটু লেখাপড়া করেছো, যারা এগুলা শিখেছো, তাদের রিভাইজ আসলে দেওয়ার জন্য এতটুকু ক্লাস। আর যারা একেবারে নতুন, এগুলা জানো না, পারো না, তাহলে তোমরা আমাদের যে এর পূর্বের ভিডিওগুলো আছে, অর্থাৎ আমাদের 2টা চ্যানেলে ভিডিওগুলো যাচ্ছে তোমাদের এই প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য। কারণ ফাইনাল প্রস্তুতির জন্য যে ক্লাসটা আমরা শুরু করছি, এটা 2টা চ্যানেলে যাচ্ছে। এখন তোমরা কোন চ্যানেলে থেকে দেখছো, যদি তোমরা ম্যাথ স্কুল থেকে দেখে থাকো, তাহলে তোমাদেরকে বলবো যে ECCBD একটা চ্যানেল আছে আমাদের পূর্বের, এই চ্যানেলে গেলে তোমরা আগের ভিডিওগুলো পাবো। আর যারা তোমরা এই চ্যানেল থেকে দেখছো, তাহলে এই চ্যানেলের স্ক্রল করলে নিচের দিয়ে গেলে এইগুলোর ডিটেলস বিস্তারিত আলোচনা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, আর ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকেও বলবো যে তোমরা এই ইউটিউবে এই চ্যানেলটি লিখে সার্চ দাও, তাহলে তোমরা কিন্তু ডিটেলস সব অঙ্কগুলো ডিটেলস পাবো এখানে। আর আমরা এখানে রিভাইসে যাচ্ছি, তো এখানে কিছু বিষয়গুলো হয়তো তোমরা একেবারে নতুন যারা একটু এলোমেলো লাগতে পারে, আর যারা এর আগে অঙ্কগুলো করেছো তাদের কাছে খুব সহজ মনে হবে। তাহলে দেখো, আমাদের কিন্তু নাম্বার সিস্টেমের প্রত্যেকটা অঙ্ক থেকে প্রত্যেকটা অঙ্কে কীভাবে যাওয়া যায় সেটা আমরা কমপ্লিট করলাম। তো এবার আমরা যেটি করব, যেহেতু কনভার্সনগুলো মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ, তো এবার কিন্তু আমরা সরাসরি অঙ্কে যাইতে পারি। এবং অঙ্কে যাওয়ার আগে আমাদের আরও 2টা জিনিস শিখতে হবে, বাইনারি যোগ বিয়োগ শেখা লাগবে, আর হলো কারণ বাইনারি যোগ বিয়োগ আমাদের লাগবে, আর 2-এর পরিপূরক শিখতে হবে, অর্থাৎ 1's কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্টটা শিখতে হবে, তাহলে আমরা সরাসরি অঙ্কে যাইতে পারবো। তো চলো এবার আমরা সেই বিষয়টা শিখবো, বাইনারি কীভাবে যোগ বিয়োগ করতে হয়, বাইনারি যোগ বাইনারি বিয়োগ, আর হলো তোমার 1's কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট, এটা শিখতে হবে। এই 2টা জিনিস শিখলে আমরা
সৃজনশীল অঙ্ক করতে পারবো, যেটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। তো আজকের এক ভিডিওতে আমরা চেষ্টা করব যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটাকে কমপ্লিট করার জন্য। তো চলো আমরা এবার বোর্ড ক্লিয়ার করি এবং সেই বিষয়গুলো একটু শেখার চেষ্টা করি। এই দুইটা জিনিস শিখতে হবে, বাইনারি যোগ বিয়োগ। তো বাইনারি যোগের ক্ষেত্রে প্রথমে আমরা করব বাইনারি যোগ। একটা বাইনারি সংখ্যা লিখি 0 1 0 1 1, এরপরে আসি আমরা 1 1 1 0 1। আমাদের ইচ্ছা মতো আমরা একটা অঙ্ক নিয়ে নিলাম, বাইনারি আমরা যোগ করব। 1 আর 1 যোগ করলে সাধারণত হবে 2। এখন বাইনারির মধ্যে 2 তো বসানো যায় না, তাহলে আমাদের কি করতে হয়, এই 2 এর একটা বাইনারি সংখ্যা বের করতে হয়। 2 এর বাইনারি হলো 1 0, কারণ আমরা জানি একটু আগে মাত্র শিখলাম যে স্থানীয় মান প্রথম ঘরের কোনো কিছু বসলে সেটার স্থানীয় মান 1, দ্বিতীয় ঘরের জন্য স্থানীয় মান 2, তৃতীয় ঘরের জন্য স্থানীয় মান কত 4, চতুর্থ ঘরের জন্য স্থানীয় মান হলো 8। তাহলে আমাকে যদি বলে যে 2, তাহলে 2 মানে কি, এই 2 এর ঘরে একটা 1 বসবে আর এই ঘরে 0 বসবে, আর বামে তো 0-এর কোনো মূল্য নাই, তাহলে একটা 2 এর বাইনারি হলো 1 0। তো যখন এই 2 এর বাইনারিটা আমরা বের করলাম, এই লাস্টের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ফল হিসাবে বসবে আর বাকি সংখ্যাটা আমাদের হাতে থাকবে। তাহলে হাতের হলো 1, আবার এখানে আছে 1 হাতের 1, তাহলে আবার হলো 2, তাহলে 2 এর কত 0, হাতের হলো আবার 1, আবার এখানে আছে কত 1 হাতের 1 2, আবার 2 এর 0 হাতের হলো 1। এখন এখানে আছে 2 আর হাতের 1 ছিল, তাহলে হলো 3। এখন 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি হলো 2 আর এইখানে হলো 1, তাহলে 2 আর 1 যোগ করলে 3, মানে 3 এর বাইনারি হলো 1 1। এইখান থেকে এই একটা হলো ফল বসবে আর বাকি একটা হলো আমার হাতে থাকবে, তাহলে ওই 1 আর এখানকার 1, তাহলে 2, 2 এর 0 হাতের হলো 1, আবার এখানে আছে 1 হাতের 1 2, 2 এর 0 হাতের হলো 1, এই হাতের একটা আমরা বসাই দিলাম। তো এটা হলো বাইনারি যোগ। এটা আমরা যদি ধরি যে এক্সাম্পল 1 ছিল, আরেকটা যোগ আমরা করব এক্সাম্পল 2, একটু বড় আকারের। যেমন ধরো এরকমভাবে, যাতে 5 6 বা এই ধরনের বড় সংখ্যা থাকলে সেটা কিভাবে করতে হয় সেটা যেন আমরা করতে পারি, এজন্য আমাদের একটু বড় অঙ্ক করতে হবে, তা না হলে কিছু গ্যাপ থেকে যায়। এজন্য আমরা যতটুকু সম্ভব একটু বড় করে একটা অঙ্ক নিলাম। দেখো 1 2 3 4 5 আছে, অর্থাৎ আমি যদি একটা 5-এর বাইনারি বের করতে চাই, তাহলে 4-এর ঘরে একটা 1 হবে, তাই না? 4 আর 1 এখানে 0 হবে, এটা হলো 5-এর মান, অর্থাৎ 1 0 1, এটা হলো 5-এর বাইনারি। তাইলে এই লাস্টের সংখ্যাটা আমাকে ফল হিসেবে বসাইতে হবে। আর এইখানে এই দুইটা সংখ্যা আমাদের হাতে রইলো, আমরা জানি 1 0 হাতে রইলো। এখন 1 0 মানে হলো 2, কারণ এটা তো না, এটা তো বসাই দিছি, তাহলে কত থাকে 1 আর 0 থাকে, আর 1 আর 0 মানে হলো 2, তাহলে হাতে রইলো কত আমাদের 2 হাতে রইলো। তাহলে 2 3 4 5 6, তাহলে এখন কত হলো 6 হলো। তাহলে এবার আসো 6-এর বাইনারিটা কত দেখি, তাহলে 4 আর 2 হলো 6, এটা 0, তাহলে এই লাস্টের যে 0টা আছে এটা ফল হিসেবে বসলো এবং এই দুইটা হাতে রইলো, অর্থাৎ 1 1 আর 1 1 মানে হলো 3, তাহলে হাতে রইলো আমাদের 3, তাহলে 3 4 5 6 7, এবার হলো 7। তাহলে দেখো 7-এর বাইনারি কত, 4 আর 2 6 আর 1 7, তাহলে লাস্টে হলো 1, এই 1 হলো ফল হিসেবে বসলো এবং বাকি রইলো আবার 1 1, অর্থাৎ 3 হাতে রইলো। তাহলে 3 আর এখানে আছে 3, তাহলে হলো 6, তাহলে 6-এর মধ্যে কত 0 বসে, হাতে থাকে 3, 0 হাতে রইলো আবার 3, 3 আর 2 কত 5, তাহলে 5-এর ফল বসবে 1 আর হাতে রইলো তাহলে 2, 2 আর 1 হলো 3। এখন যেহেতু এইদিকে আর কিছু নাই, তাহলে 3-এর থেকে আর হাতে রাখা যাবে না, 3 মানে হলো 1 1, এই দুইটা বসে যাবে, অর্থাৎ 1 1। তো এটা হলো বাইনারি যোগ। ইনশাআল্লাহ আশা করি বাইনারি যোগে আর তোমাদের কোনো প্রবলেম নাই। তো এবার আমরা বাইনারি বিয়োগ করব। তো চলো বাইনারি বিয়োগে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাইনারি বিয়োগের ক্ষেত্রে একটা বিষয় তোমরা একটু মনে রাখবে, যদি 1 থেকে 0-কে মাইনাস করা হয় ফল হবে 1, যদি 1 থেকে 1-কে মাইনাস করা হয় ফল হবে 0, যদি 0 থেকে 0-কে মাইনাস করা হয় ফল হবে 0, বাট 0 থেকে যখন 1-কে মাইনাস করা হবে, এইটাই হলো কি পয়েন্ট, ঠিক আছে? 0 থেকে যখন 1-কে মাইনাস করা হয় তখন ফল বসবে 1, আবার হাতে থাকবে 1, এইটুক যে বুঝবে সে বাইনারি বিয়োগ করতে পারবে। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল 1-এ যদি আসি, এক্সাম্পল 1-এ যদি আসি, তাহলে দেখো 1 0 1 0 0 1 1 1 1 0 1, এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো
আমরা জানি 1 থেকে 1কে বিয়োগ করলে ফল হবে 0, তাই না? 1 থেকে 1 বিয়োগ করলে ফল হবে 0, 0 থেকে 0 বিয়োগ করলে ফল হবে 0। কিন্তু 0 থেকে যখন 1কে মাইনাস করব, 0 থেকে যখন 1কে মাইনাস করব, ফলও বসবে 1, হাতেও থাকবে 1। তাহলে দেখো 0 থেকে 1কে মাইনাস করলে ফল হবে 1, হাতে থাকবে 1। ওই হাতের 1 আমরা কি করব, পরের সংখ্যার নিচের যে সংখ্যাটা আছে তার সাথে যোগ করব। তাহলে 1 আর 1 2, আর আমরা জানি 2 এর একটা বাইনারি আছে 1 0। তাহলে এই শূন্যটা মনে মনে আমি এইখানে বসাই দেবো, এটা মনে মনে, হ্যাঁ, এটা লেখার দরকার নাই, বা লিখলেও পেন্সিল দিয়ে লিখবা, জাস্ট মনে রাখবা যে এটা নিচে আমার একটা শূন্য আছে, কারণ এটার সাথে 1 যোগ করে, 1-এর সাথে 1 যোগ করে 2 হয়েছে, এবং 2 এর হলো 0 বসলো, হাতের হলো 1। আবার এইখানে 1 আছে, আবার হাতের 1 ছিল, 2 এর 0, হাতের হলো 1। এইখানে যেহেতু কিছু নাই, ওই হাতের একটা আমরা বসাই দিব। তারপরে যেহেতু এই মাঝখানের সংখ্যাগুলোর সাথে যোগ করে আমরা নিচের সংখ্যাগুলো পেয়েছিলাম, সেক্ষেত্রে উপরের সংখ্যা থেকে এই নিচের সংখ্যাগুলোকে এখন মাইনাস করতে হবে। এই মাঝখানের সংখ্যাগুলোর কোনো ভ্যালু নাই, অর্থাৎ 1 থেকে যদি 0কে মাইনাস করি তাহলে থাকবে 1, 0 থেকে 0কে মাইনাস করলে ফল হবে 0, 1 থেকে 1কে মাইনাস করলে ফল হবে 0। দেখো এই হলো আমাদের মূলত হলো বাইনারি বিয়োগ। দেখো একটা করলে হয়তো তোমরা অনেকেই বুঝতে অসুবিধা হইতে পারে, এই জন্য আমি আরেকটা এক্সাম্পল করি। এক্সাম্পল 2, 1 1 0 1 0 1 0। এবার আসি 1 1 1 1 0 1। তো এটা আমার আরেকটা বিয়োগ। প্রথমে আছে দেখো 0 থেকে 1কে মাইনাস করলে ফল হবে 1, হাতের হলো 1। ওই হাতের 1 0-র সাথে যোগ করলে 1ই হয়, এটা মনে মনে। তাহলে দেখো যে যখন 1 বসাই দিব তখন আমাকে উপরের সাথে এটাকে মাইনাস করতে হবে। আর যদি 0 0 হইতো, যতক্ষণ পর্যন্ত 1 না বসাবো, হাতে রাখার একটা যতক্ষণ পর্যন্ত না বসাবো, হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বিয়োগ করব না। দেখো এইখানে যখন 0 ছিল তখন আমাদের হাতে ছিল, আবার 0 বসাইছি, হাতে ছিল, হাতের রাখারটাকে বসানোর পরে আমরা কিন্তু মাইনাস করছি, এটা অনেকে ভুল করে। তাহলে দেখো যেহেতু 0 থেকে 1 গেলে 1, হাতের হলো 1, এই হাতের একটা বসাই দিলাম, এখন আর হাতে নাই, তাহলে এখন আমরা মাইনাস করতে পারি। 1 থেকে 1 গেলে হবে 0। আবার 0 থেকে যখন 1কে মাইনাস করবো, ফল বসবে 1, হাতে থাকবে 1। তো হাতের 1 আর এখানে 1, 2 2 এর 0, হাতের হলো 1। দেখো হাতে 1 রয়েছে, তাহলে আমি কিন্তু এখন বিয়োগ বসাবো না, আমি হাতের একটাকে আগে নিঃশেষ করব। আবার 1 আর 1 2 এর 0, হাতের হলো 1, আবার 1 আর 1 2 এর 0, হাতের হলো 1। এই যে হাতের একটা বসাই দিলাম, এই হাতে এখন নাই, এখন হলো আমরা বিয়োগ করব। 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 মাইনাস হলে 0। এই হলো আমাদের বাইনারি যোগ এবং বিয়োগ আমরা কমপ্লিট করলাম। ইনশাল্লাহ আশা করি তোমাদের এখন আর যোগ বিয়োগ কোনো সমস্যা নাই। এরপরে যেটা করতে হবে আমাদের বাইনারির পরিপূরক, 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক শিখতে হবে, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট আর হলো টুস কমপ্লিমেন্ট, এই দুইটা জিনিস আমাদের শিখতে হবে, অর্থাৎ 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক। ধরো আমরা একটা উদাহরণ দেই, যে একটা বাইনারি সংখ্যা আমরা লিখি, একটা বাইনারি সংখ্যা 1 0 1 0 1 বা 0। ধরো এটা একটা বাইনারি সংখ্যা, তো এটাকে 2-এর পরিপূরক বানাইতে হবে, অর্থাৎ টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে কি করতে পারি আমরা, দেখো প্রথমে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হলো কোনো একটা বাইনারিকে জাস্ট তুমি উল্টায় দাও, অর্থাৎ 0 আছে লেখো 1, 1 আছে লেখো 0, 0 আছে লেখো 1, 1 আছে লেখো 0 আছে 1, 1 আছে 0, অর্থাৎ যেখানে 0 আছে 1 হবে, 1-এর জায়গায় 0 হবে, বাস ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। এই ওয়ান্স কমপ্লিমেন্ট হওয়ার পরে এই সংখ্যাটার সাথে একটা 1কে যোগ করতে হবে। দেখো উপরেরটার সাথে না, শুধুমাত্র এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হবে। তাহলে কি হয়, 1 আর 1 যোগ করলে 2 এর 0, হাতের হলো 1, যেহেতু 0 আছে হাতের একটা বসে যাবে, আর এখানে যা আছে তাই বসবে। এটাই হলো আমার টুস কমপ্লিমেন্টের ফল বেরোলো, অর্থাৎ একটা বাইনারি টুস কমপ্লিমেন্ট হলো এইটা। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, যদি আমরা 8 বিট রেজিস্টারের কাজ যখন করব, এখানে তো আমাদের কয়টা আছে, বিট কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা বিট আছে, তাই না? যদি বলা হয়তো যে 8 বিট রেজিস্টারের কাজ করো, তখন আমরা কীভাবে করতাম সেই বিষয়টা আমরা একটু দেখি। ধরো এ হলো একটা 8 বিট রেজিস্টার, তো এখানে +5 ডেসিমেলে কীভাবে স্টোর হইতে পারে। তো আমরা জানি একটা 5-এর বাইনারি হলো 1 0 1, কারণ এটার স্থানীয় মান কত, 1, এটার স্থানীয় মান 2, এটার স্থানীয় মান 4, এটার স্থানীয় মান 8, এটার স্থানীয় মান 16, এটা 32, এটা হলো 64, আর এটা হলো আমার সাইন বিটের ঘর, তাই না?
এই ঘরে যদি 0 থাকে তাহলে বুঝতে হবে পুরো সংখ্যাটা আমার যোগ অবস্থায় স্টোর অবস্থায় আছে। এই ঘরে যদি 1 থাকে তাহলে বুঝতে হবে বাকি পুরো সংখ্যাটা আমার মাইনাস ফরম্যাটে আছে। তাহলে দেখো এখানে 5 বসাইছি আর বাকি ঘরগুলো তো খালি রাখা যাবে না, তাহলে এটাকে 0 বসাই দিতে হবে। অর্থাৎ এই ঘরে 0 আছে মানে হলো এটা প্লাস অবস্থায় আছে এবং এখানে 1 4 আর 1 5 অর্থাৎ মাইনাস একটা +5 এভাবে স্টোর হয়ে থাকে 8 বিট রেজিস্টারে। এখন যদি বলে একটা -5 কিভাবে একটা 8 বিট রেজিস্টার স্টোর হবে সেটা আমরা কিভাবে করতে পারি, এটা করতে গেলে আমাদের কিন্তু টুস কমপ্লিমেন্টটা লাগবে এবং টুস কমপ্লিমেন্টের পিওর যে ব্যবহারটা আছে সেটা আমরা এখন দেখতে পারবো। তাহলে এটা আমাদের সাইন বিটের ঘর, এই ঘরে 1 হইতে হবে। তাহলে 1 কিভাবে হইতে পারে, একমাত্র টুস কমপ্লিমেন্ট পদ্ধতির মাধ্যমে হইতে পারে। যেমন আমি যদি এইখানে আলাদা একটু রাফ করে নেই যে 1 2 3 4 5টা 0 আছে, 1 2 3 4 5টা 0 1 0 1। তো এটাকে প্রথমে আমি কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তাইলে কি হবে, 1 এর জায়গায় 0 বসবে, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 আর বাকিগুলো সব কি 1, কারণ আমি শুধু উল্টায় দিলাম। হ্যাঁ, 1 এর জায়গায় 0 হয়েছে আর বাকি সব 0গুলো 1 হয়ে গেছে, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং এইটার সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়, অর্থাৎ 0 সাথে 1 যোগ করলে হবে 1, 1 এর 1 0 1 1 1 1 1। দেখো এই যে আমি টুস কমপ্লিমেন্ট করলাম, একটা বাইনারির টুস কমপ্লিমেন্ট হলো এইটা। দেখো বাইনারিতে যখন ছিল তখন এই প্রথম ঘরে 0 ছিল না, তার মানে এটা প্লাস অবস্থায় ছিল। এবং টুস কমপ্লিমেন্ট করার পরে প্রথম ঘরে কি আসছে, 1 আসছে না, তার মানে এটা এখন মাইনাস অবস্থায় হয়ে গেছে। অর্থাৎ একটা +5 যখন 8 বিট রেজিস্টার স্টোর থাকে তখন দেখতে এরকম হয়, এবং ওই 5টাই যখন মাইনাস অবস্থায় 8 বিটের রেজিস্টার স্টোর হয় তখন দেখতে এরকম হয়। অর্থাৎ এই সংখ্যাটা এখন আমাকে বসাই দিতে হবে 1 1 1 1 1 0 1 1। তো এইটাই দেখো +5 অবস্থায় এরকম এবং -5 অবস্থায় এরকম। আর টুস কমপ্লিমেন্ট এইভাবে করতে হয়। কেন করতে হয়, এবার আমরা একটা সৃজনশীল অঙ্ক করব। অঙ্ক করলেই এই জিনিসগুলো শেখার উদ্দেশ্যটা বের হবে, কারণ বাইনারি যোগ বিয়োগ আমরা করেছি এবং কিভাবে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা বাইনারি সংখ্যাকে বিয়োগ অবস্থায় কিভাবে নিতে হয়, মানে একটা যোগ সংখ্যাকে বিয়োগ কিভাবে বানাইতে হয়, এবং সেটা টুস কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে সেটা আমরা শিখলাম। এবং এটা আমাদের অঙ্কের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা আমরা এখন দেখব একটু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, যে ধরনের প্রশ্ন তোমাদের নর্মালি পরীক্ষায় আসে, যে রফিক গণিতে পেল F16, বেস 16 দেওয়া আছে, অর্থাৎ হেক্সাডেসিমেলে প্রকাশ পেয়েছে। এটা যে রফিক গণিত একটা নাম্বার পাইছে যেটা হেক্সাডেসিমেলে লেখা, এবং জামাল গণিতে নাম্বার একটা পেয়েছে যেটা নাকি অক্টাল নম্বরে লেখা। তো বলা হয়েছে রফিক ও জামালের নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। দেখো এইভাবেও প্রশ্ন থাকতে পারে, অথবা থাকতে পারে যে এদের দুইজনের নাম্বারের যে পার্থক্যটা সেটা 2-এর পরিপূরকের সাহায্যে দেখাও, এই প্রশ্নটা থাকতে পারে। 2-এর পরিপূরকের মাধ্যমে চাইলেও অথবা যোগের মাধ্যমে চাইলেও একই প্রশ্নের উত্তর হবে। অর্থাৎ কম্পিউটার আসলে বাইনারি ছাড়া কিছুই বুঝে না। বাইনারি 0 এবং 1 দ্বারাই করতে হয়, আর 0 1 শুধুমাত্র বাইনারিতে আছে। এবং বাইনারি যে ফলটা সে প্রকাশ করে কম্পিউটার, সেটা যোগ ফল প্রকাশ করুক, ভাগ ফল প্রকাশ করুক, বিয়োগ ফল প্রকাশ করুক, সব সে যোগের মাধ্যমে করে থাকে। এই জন্য যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দুইটা সংখ্যার বাইনারি বের করতে হবে, এবং দুইটার মধ্যে যে সংখ্যাটা ছোট থাকবে তাকে টুস কমপ্লিমেন্ট করে নেগেটিভ অবস্থায় নিতে হবে। তারপরে পজিটিভের সাথে নেগেটিভ যোগ করলে কিন্তু নেগেটিভ ফল বের হয়। আমি যদি ছোটো করে একটা উদাহরণ দিয়ে নিই অঙ্ক করার পূর্বে, দেখো যে +8 আরেকটা হলো -6, এটাকে যদি আমি যোগ করতে চাই তাহলে ফল হবে কত, যেহেতু বড় সংখ্যার আগে যোগ আছে তাহলে ফলে আমার যোগ বসবে। আর 8 থেকে 6 গেলে কত থাকে, এখানে থাকবে হলো +2। দেখো অর্থাৎ তুমি ক্যালকুলেটরের মধ্যেও যদি করো যে +8 আর -6 যদি যোগ করি আসবে কত, +2, কারণ অটোমেটিকলি বিয়োগ ফল চলে আসছে। যদি এরকম হয়তো যে +8 আর +6 আছে, অর্থাৎ যোগ 8 যোগ 6 আছে এবং বিয়োগ যদি করতাম তাইলে হলো বিয়োগ ফল 2 হইতো, তাই না, বিয়োগ করলে নর্মালি। কিন্তু তখন কখন বিয়োগ করলে 2 হইতো, যখন এটাও যোগ অবস্থা আছে এটাও যোগ অবস্থা আছে, তখন বিয়োগ করলে 8 থেকে 6 গেলে 2 থাকে। কিন্তু যখন
8 নিজে প্লাস এবং 6 নিজে মাইনাস আছে, যোগ করলে অটোমেটিকলি 8টা থেকে 6টা মাইনাসে ফল 2 প্রকাশ পায়। তো এই ফর্মুলাটাই জাস্ট ইউজ করতে হবে যে 8-এর একটা বাইনারি বের করতে হবে, 6-এর একটা বাইনারি বের করতে হবে এবং 6-এর বাইনারিকে 2's কমপ্লিমেন্ট করলে সেটা মাইনাস ফর্মেটে চলে আসে আমরা জানি, এবং ওই 2's কমপ্লিমেন্টের যে ফলটা আর 8-এর যে ফলটা, এই দুইটা ফলকে যোগ করলেই আমাদের পার্থক্য অর্থাৎ বিয়োগ ফলটা বের হয়ে আসবে। এটাই ছিল প্রাথমিক সামারি। এবার আমরা চলো সরাসরি অঙ্ক করি, তাইলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো দেখো, ধরো এটা আমার 3 নম্বর একটা প্রশ্ন ছিল, তাহলে আমরা প্রশ্নের উত্তরে কী লিখব যে 3 নং প্রশ্নের উত্তর কত, গ, তাই না? তাইলে এখানে প্রথমে ছিল কি, রফিকের প্রাপ্ত নম্বর কত ছিল, F16। সুতরাং F16কে প্রথমে আমাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো F16 মানে হলো 1 2 3 4, মানে F মানে হলো 15, 15-এর বাইনারি হলো 4টা 1, তাই না? এবার আসো, সুতরাং 1 2 3 4, 4টা 1 এত এর, কারণ আমরা সব 8 বিটে করব। অবশ্য প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে যে 8 বিটে প্রকাশ করো বা 16 বিটে প্রকাশ করো, অনেক সময় লেখা থাকে। তো নর্মালি থাকলে 8 বিটেটাই পরীক্ষায় নর্মালি আসে। তো যেহেতু পার্থক্য বের করতে বলছে, অবশ্যই আমাকে 8 বিট রেজিস্টারের মাধ্যমেই সেটা বের করতে হবে। তাহলে যে বাইনারি আসুক তাকে 8 বিটে নিয়ে তারপর কাজটা আমরা করব। সেটা উল্লেখ থাক বা না থাক, আর থাকলে তো অবশ্যই করতে হবে, না থাকলেও করতে হবে। অনেক সময় উল্লেখ থাকবে, অনেক সময় উল্লেখ থাকবে না। তো দেখো প্রথমে এই 4 এত এর বাইনারি 8 বিটের জন্য যেটা দাঁড়াবে, সেটা কী দাঁড়াবে যে 0 0 0 0, তারপরে 4টা 1, মোট 8টা হইল। অর্থাৎ এখানে 8টা 1 আছে, তার আগে আমরা 0 যোগ করে 8টা বানায় নিলাম। এটা গেল রফিকের। আবার জামাল, দেখো জামালের প্রাপ্ত নম্বর কত ছিল, 76, এটা হলো অক্টেলে ছিল। সুতরাং 76 এই অক্টেলকে আমাদেরকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি যেহেতু 8 আছে, 8 থেকে বাইনারি যাইতে গেলে 7 থেকে 3টা করে জোড়া করতে হয়। তার 7-এর বাইনারি এটা আর 6-এর বাইনারি হলো এইটা। কীভাবে বের করতে হয় আমরা একটু আগে শিখেছি। তো দেখো, সুতরাং এখানে 6টা সংখ্যা আছে, আমাদের 8 বিটে নেওয়ার জন্য 8টা সংখ্যা বানাইতে হবে। অর্থাৎ 1 2 3 4 5 6 এত এর বাইনারি 8 বিটের জন্য কত হবে, তাহলে 6টা আছে, তাহলে 2টা 0 যোগ হবে, আর বাকি যা আছে তাই বসে যাবে। 1 2 3 4 5টা 1, একটা 0। এবার একটা বিষয় লক্ষ্য করতে হবে, এই দুইটা সংখ্যার মধ্যে আসলে কোন সংখ্যার মানটা বেশি বড় আর কোন সংখ্যার মানটা ছোট। ছোট সংখ্যার মানটাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে দেখো, আমি যদি নর্মালি স্থানীয় মান দিয়ে চিন্তা করি, 1 2 4 8 16 32 পর্যন্ত আছে, আর এখানে হলো 1 2 4 8 পর্যন্ত আছে। তার মানে অবশ্যই এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়। যেহেতু এই সংখ্যাটা ছোট, তাহলে এটাকে আমরা এখান থেকে 2's কমপ্লিমেন্ট করে নেই। অর্থাৎ দেখো 0 0 0 0 1 1 1 1, 1's কমপ্লিমেন্ট হলো, এটার সাথে 1 যোগ করলে আমার 2's কমপ্লিমেন্টটা বের হয়ে আসবে। অর্থাৎ 0 আর 1 যোগ করলে হবে 1, তারপর 0 0 0 1 2 3 4 বের হয়ে আসলো। এবার একটা জিনিস আমি অন্য জায়গায় রাব করলেও করতে পারতাম, তোমরা আলাদাভাবে রাব করে নিলেও কিন্তু করতে পারবে, অঙ্কের মধ্যে সরাসরি করলেও করতে পারবে, সমস্যা নেই। যে এইখানে তারপর একটু গ্যাপ রাখা দরকার ছিল। আমি যদি এভাবে লিখি, তোমরা একটু গ্যাপ রাখবা যাতে এখানে আমরা 2's কমপ্লিমেন্টটা বের করা যায়। এমনকি এইখানে এভাবে গ্যাপ রাখবা যে এটা যদি মান হয় ধরো 15, এটা ছিল ডেসিমেলে যাতে লেখা যায়, আর এটার 15 হবে দেখো মাইনাস অবস্থায় হয়ে গেল এখানে, তাই না? দেখো এটা কিন্তু আলাদা আমার মিশে যাচ্ছে, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে যে এই অঙ্কের পার্ট এইটুক আর এইটুক হলো নিচের পার্ট। হ্যাঁ, তাহলে দেখো এইখানে এত, আর এইটার জন্য কত আসতে পারে সেটা আমরা যদি লিখে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। দেখো এটার মান 1 2 4 8
16, 32, 63 এটা ডেসিমেল সংখ্যা। তো এই দুইটা সংখ্যাকে এখন আমরা কি করব দেখো। সুতরাং পার্থক্য বের করার জন্য এখানে কত ছিল, 63 ছিল ডেসিমেল সংখ্যা, 0 0 1 1 1 1 1, অর্থাৎ আমাদের এখানে 5টা 1 তারপরে 0, এটা হলো আমাদের বড় সংখ্যাটা। আর যে ছোট -15 ছিল এই সংখ্যাটা আবার নিয়ে আসবো আমরা। -15কে যদি আমরা ডেসিমেল করেছিলাম সেটা আসলে কি 1 1, 4টা 1 ছিল, তারপরে ছিল 0 0 0, তারপরে ছিল 1। দেখো এইটাকে আর যদি আমি যোগ করি, দেখো বলছিল পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তাহলে যোগ করলে আমাদের অটোমেটিক পার্থক্যটা বের হয়ে আসবে। দেখো 0 আর 1 যোগ করলে ভালো হবে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1। এবার আসো 1 1 যোগ করলে 2 এর 0 হাতের হলো 1, আর 2 আর 1 হলো 3, 3 এর 1 হাতের হলো 1, তাহলে 1 আর 1 2, 2 এর 0 হাতের হলো 1, 2 এর 0 হাতের হলো 1। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9, মানে এটা হলো একটা ক্যারি বিট, মানে যেটা আমার হাতে রয়েছে। তো আমার 8টা হলো মূলত দেখার বিষয়, এটা হাতে কোনটা রয়েছে এটা আমাদের বাদ, গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখো এখানে আমাদের মূলত বসলো হলো কি, এটার স্থানীয় মান 1, এটার স্থানীয় মান 2, এটার স্থানীয় মান 4, এটার স্থানীয় মান 8, এটা 16 যাবে না, এটা হলো 32। তাহলে দেখো এই তো সংখ্যা 32 আর 8 হলো কত হলো, তাহলে 40 44 45 46 47, তাহলে কত আসলো 47 ডেসিমেলে। দেখো সরি এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে 62 হবে, হ্যাঁ 3 লিখেছিলাম অর্থাৎ 63, এখানে আসলে মূলত 62 হয়, হ্যাঁ যোগ করলে, কারণ 1 তো যোগ হবে না, এটা 0 আছে, তাহলে 62, এখানে 62, আর 62 থেকে 15কে মাইনাস করলে 47 হয়, 62 মাইনাস হলো 15 47। জি এবার ঠিক আছে, আমাদের একটু ভুল হয়েছিল, তোমরা এটা ঠিক করে নিও। হয়তো তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো, বাট আমি করানোর সময় ওটা খেয়াল করতে পারি নাই, যাকে এখন সেটা ঠিক হয়েছে। তো এই যে একটা অঙ্ক সম্পূর্ণ কমপ্লিট হলো, এবং নিচে একটু লিখে দিবা যে তাদের পার্থক্য এত। আমি যদি এখানে আচ্ছা লিখেই দিই যে সুতরাং রফিক ও জামালের নম্বরের পার্থক্য 47 ডেসিমেলে এত, বা 0 0 1 0 1 1 1 1 এর ডেসিমেলে। বাস অঙ্ক কমপ্লিট। তো এটা হলো একটা সম্পূর্ণ একটা সৃজনশীল করলাম, যেটা নর্মালি অঙ্ক তোমাদের আসে এই তৃতীয় অধ্যায়ের যে প্রথম অংশ আছে নাম্বার সিস্টেম থেকে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করলাম প্রথম ভিডিওতে, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তোমরা যারা ধৈর্য ধরে দেখেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমাদের এরপরে যে নেক্সট ভিডিওটি হবে সেটি হবে মূলত তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে, যেটা তোমার ডিজিটাল ডিভাইস, অর্থাৎ যে অর গেট, মানে মৌলিক গেটগুলো যেগুলো আছে, সার্বজনীন গেটগুলো যেগুলো আছে, এই গেট বিষয় নিয়ে আলোচনা থাকবে, এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসে এবং সেটা কিভাবে তোমরা আনসার করবা এবং কি কি শিখতে হবে সম্পূর্ণ A to Z, এটার মতো একটা ভিডিও আরেকটা আসবে এই তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।